আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন সুপারস্টার গ্রুপের সিএফও এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শফিকুল আলম। দর্শক, আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন ৮১৮৯৯২৫ ও ৮১৮৯৯২৬ নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে ধন্যবাদ রহন। ডিসেম্বর মাস, বছরের শেষ মাস, কেমন দেখলেন বছরটা এবং সামনের প্রত্যাশা কেমন থাকবে? দেখুন, আপনার এই চ্যানেল, আপনার এই টিভিতে এসে আমরা বিভিন্ন সময় কথা বলেছি। অনেক সময় দর্শকদের রিঅ্যাকশন এরকম ছিল যে এখানে এসে অনেকেই আশার বাণী শোনাচ্ছেন, বাট আসলে কিভাবে যাবে। বাট 15 ইয়ার্সটা শেষ করলাম আমরা 2015-16 এর শুরুতে, কিন্তু আমরা বলছিলাম যে ইনশাল্লাহ একটা স্টেবল অন্তত বছর দেখব। সেই জায়গা থেকে আমি বলবো যে মাশাল্লাহ অ্যাটলিস্ট খুব বেশি শেয়ার মার্কেটে যে বলবো যে বুম হয়েছে এটা আশাও করা ঠিক হবে না এবং সবসময় এটা এক্সপেক্ট করা ঠিক না। বাট যেটা হয়েছে, টার্নওভারটা আগের থেকে রিজনেবলি বেড়েছে, যদিও এটা আমি মনে করি 1000-এর উপরে যাওয়া উচিত। তারপরেও বলবো যে গ্র্যাজুয়ালি বেড়েছে। স্টক মার্কেটটা এখন স্টেবল জায়গা আছে। রেগুলেটররা ইজ ভেরি কশাস অ্যাবাউট দ্য অনেক জিনিসগুলোই চিন্তা করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা রিসেন্টলি দেখছি যে আস্তে আস্তে করে আস্থা ফিরে আসছে এবং নতুন ইনভেস্টররা আসা শুরু করছে। সো দিস ইজ এ ভেরি পজিটিভ সাইন্স আমি বলছি। আর আপনি আরেকটা জিনিস দেখেন যে একটা দেশের যখন ফরেন ইনভেস্টমেন্ট হয়, মূলত দুইটা ভাবে ইনভেস্টমেন্ট হয়। একটাকে আমরা বলি এফডিআই, মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আর একটা বলে হচ্ছে এফপিআই, মানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। পোর্টফোলিও ইনভেস্টমেন্টটা বাড়ানোর জন্য আমি আগেও বলেছিলাম আপনার এই প্রোগ্রামেই যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি আরেকটু তৎপর হয়, স্পেশালি বাংলাদেশ বিওআই যেটা ছিল আগে, এখন এটা বাইডা হয়ে গেছে, যেটা মালয়েশিয়ান ফরম্যাট মাইডার স্টাইলে করেছেন। সো ওনারা কিন্তু বিভিন্ন ইনভেস্টমেন্ট ফোরাম করছেন। তো আমি আশা করছি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইভেন তাদের সাথে ইন লাইন উইথ ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ যদি দেশের বাইরেও ইনভেস্টমেন্ট সামিট করেন এবং বাংলাদেশের স্টক মার্কেটের পটেনশিয়ালিটিটা তুলে ধরেন গ্লোবাল পার্সপেক্টিভে, তাহলে হয়তো ইনশাল্লাহ আরও বেটার হবে। এবং সেই ফরেন ইনভেস্টমেন্ট যদি এফপিআই আরও বাড়ে, সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের ইনস্টিটিউশনগুলো আরও এনকারেজড হবে টু ইনভেস্ট ইন দিস মার্কেট। আর ডেফিনেটলি স্মল ইনভেস্টাররা বা যারা রিটেল ইনভেস্টার, তারা কিন্তু সবসময় সাপোর্টিভ থাকে আমরা দেখি। সো আশা করছি যে 17 সালটা ইভেন 16 থেকে বেটার যাবে এবং সেই সাইনগুলো কিন্তু আছে আমাদের মার্কেটে। আমরা যদি অ্যানালাইসিস করি দেখব যে এখানে একটা সিগন্যাল আছে। আচ্ছা, আমরা সেটাই প্রত্যাশা করি। আপনি তো একজন প্রফেশনাল, একই সাথে এফসিএ, এফসিএমএ, এসিএস তিনটিরই হোল্ডার। তো আমি একটু জানতে চাইবো যে পুঁজিবাজার উন্নয়নে মানে আপনাদের মধ্যে স্টেক হোল্ডার আসলে কি ভূমিকা রাখতে পারে? এক্স্যাক্টলি, আপনি যেটা বলছেন যে স্টক মার্কেটে কিন্তু স্পেশালি স্টক হোল্ডারদের সংখ্যা অনেক বেশি, স্টেক হোল্ডার যেটা আমরা অ্যাজ এ হোল বলি। স্পেশালি যদি বলি যে ইনভেস্টররা যারা আছেন, তো প্রাইমারি ডেফিনেটলি ওয়ান অফ দ্য পাইনিয়র স্টেক হোল্ডার। দেন আপনি ইস্যুয়ার তো আছেই, রেগুলেটর আছেন। এর বাইরে যারা আজকে আমরা দেখেন তিনটা ইনস্টিটিউট আপনার সিএরা অডিট করছেন, চার্টার অ্যাকাউন্টেন্ট অডিট করেন এবং অ্যাকাউন্টস প্রিপারেশনে অনেক ক্ষেত্রে ভূমিকা রাখেন। এর বাইরে চার্টার সেক্রেটারি যারা তো কোম্পানি সেক্রেটারি ফাংশনটা রোল করেন এবং সেক্রেটারিয়াল অডিটটাও করেন। আর সিএমএ ইনস্টিটিউট যেটা আমাদের আরেকটা ইনস্টিটিউট, দেখেন সবচেয়ে আজকে একটা কস্ট কম্পিটেন্সি একটা যদি না হয়, আপনি যদি বলা হয় যে একটা অর্গানাইজেশন কিভাবে আপনি ইভ্যালুয়েট করবেন, সো সেই ইভ্যালুয়েশনের প্রথম ক্রাইটেরিয়া হবে যে ওটার ম্যানেজমেন্ট কেমন, এর পিছনে স্পন্সররা কেমন আছেন, তাদের ভিশনারি কিনা, এবং আরও একটা জিনিস হচ্ছে যে আমরা গ্লোবালি দেখি ইকোনমিক অফ স্কেল বলে। এখন কথা হচ্ছে যে কস্ট কম্পিটেন্সি যদি না আনতে পারি গ্লোবালি, কিন্তু এখন আপনি দেখেন যে কোনো মার্কেটে কিন্তু প্রাইস সেট হয়, কিন্তু এখন কিন্তু আমরা জানি যে ইকোনমিক্সের কয়েকটা টার্ম আছে, একটাকে বলা হয় হচ্ছে যে মনোপলি, অলিগোপলি। এখন মনোপলি অলিগোপলি সম্ভব না, এখন পারফেক্ট কম্পিটিশন। সো এখানে প্রাইস কিন্তু মার্কেট ঠিক করে দেয়। প্রফিট করতে হলে আপনি কস্ট এফিসিয়েন্সি করতে হবে, এবং সেই জায়গাটাতে আমি মনে করি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যা যেখান থেকে পাশ করে বেরোয়, সিএমএ বলি আমরা, এফসিএ, এসিএমএ, এফসিএমএ। সো এই কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টদের ভূমিকাটা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা নতুন যে পাবলিক ইস্যু রুল 2015-এ দেখলাম যে নতুন ইস্যুগুলো আসতে গেলে কস্ট অডিট রিপোর্ট অডিটেড হতে হবে, এবং সেখানে কস্ট অডিট রিপোর্ট রুল যেটা আছে, রেকর্ড রুল, সেই অনুযায়ী এটা হতে হবে। সো এটা যদি আমি নতুন কোম্পানিগুলোর ক্ষেত্রে বলি তাহলে ডেফিনেটলি এটা একটা ভালো হবে ইন ফিউচার, এইভাবে যারা আসছে। বাট এক্সিস্টিং যে কোম্পানিগুলো আছে যাদের অ্যাকাউন্টিং রেকর্ড সিস্টেম অত ভালো নাই, যাদের অটোমেশন নেই, তারা বুঝে না যে কোন জায়গায় কস্ট রিডাকশন সম্ভব, কিভাবে আপনার প্রোডাকশনের প্রসেসের লুফলসগুলো, বটলনেকগুলো দূর করে সেখান থেকে প্রফিটকে ম্যাক্সিমাইজ করা
এবং আলটিমেটলি মার্কেটে পেনিট্রেট করা। সো যখন আপনি কস্ট কম্পিটেন্ট হবেন এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু মার্কেট শেয়ার গেইন করতে থাকবেন, এবং এখানে কিন্তু কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টদের বিশাল ভূমিকা। সো আমি যেটা আশা করি যে নট অনলি দ্য নিউ ইস্যুস, এক্সিস্টিং কোম্পানিগুলো যারা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আন্ডারে আছেন লিস্টেড কোম্পানি, তাদের কস্ট অডিট রিপোর্টটা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অডিটর দ্বারা সার্টিফাইড হওয়াটা জরুরি, এবং এই ব্যাপারে যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে আমি একটা হস্তক্ষেপ আশা করছি, এবং তাদের একটা এই যদি তারা এটাকে রিয়েলাইজ করেন, এবং সেই জায়গাতে কিন্তু শুধুমাত্র আমাদের স্টক মার্কেট রিলেটেড স্টেক হোল্ডাররাই লাভবান হবেন না, কান্ট্রির ইকোনমিক স্কেলে এটা বেনিফিট পাওয়া যায়। বিকজ আমরা যারা এক্সপোর্ট করছি, আমাদের কস্ট বেশি হওয়ার কারণে কিন্তু এক্সপোর্ট করতে পারছি না। সো যদি কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেমটা এখানে যদি প্রপারলি রান করা যায়, বাজেটারি কন্ট্রোল আনা যায়, তাহলে যখন আপনার কস্ট অফ প্রোডাকশন কমে যাবে, আপনি কিন্তু গ্লোবাল মার্কেটে ফাইট করতে কম্পিটিটিভ হবে, এবং সেই কম্পিটিশনে যে আপনি দেশীয় পণ্যকে কিন্তু বাইরে একটা ভালো জায়গায় নিতে পারবেন। সো এই জায়গাটা আমি মনে করি স্টেক হোল্ডার, অ্যাজ এ ওভারঅল স্টেক হোল্ডার, আমি মনে করি যে আমাদের অনেক কাজ করার সুযোগ আছে। আচ্ছা, আরও কথা বলবো পুঁজিবাজারে, ছোট একটি বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, এখন রয়েছে দেশে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন সুপারস্টার গ্রুপের সিএফও এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শফিকুল আলম। দর্শক, আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে এখন বিরতি নিচ্ছি, আবার ফিরবো কিছুক্ষণ পরে। স্বাগত আবারও একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সুপারস্টার গ্রুপের সিএফও এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে। আবার ফিরছি সে আলোচনায়। একটু আসতে যাচ্ছি, আপনি তো একজন প্রফেশনাল, একটু জানতে চাইবো যে আর্থিক প্রতিবেদন স্বচ্ছতা আসলে আর কিভাবে বৃদ্ধি করা যায়? দেখুন, আর্থিক যে প্রতিবেদন, এটার উপর বেস করে কিন্তু আজকে ইনভেস্টররা মুভ করেন। বেসিক্যালি একটা কোম্পানি যখন কেউ শেয়ার কিনেন, উনি কিন্তু ওই কোম্পানির ওনারশিপ কিনেন, শুধু একটা পেপার কিনেন না। সো ওনাকে কিন্তু জানা উচিত যে কোম্পানির ইনসাইড কি আছে। সো ইনসাইড জানার জন্য যেসব ধরনের ইনফরমেশন থাকে, তার ভিতরে সবচাইতে ইনফরমেটিভ এবং সবচাইতে যোগ্য যে ইনফরমেশনগুলো, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমরা যেটা বলি অডিটেড ফিগার্স। তো এই জায়গাতে স্বচ্ছতা না থাকার কোনো কারণ নেই, এবং সেই জায়গাতে কিন্তু গত 2 বছরে আমরা অনেকবার কথা বলেছি, আমরা এফআরএ নিয়ে কথা বলেছি, এবং এফআরএ আসার কারণে অনেকের এর পক্ষে বিপক্ষে কথা বলে, বাট আমি মনে করি সবচেয়ে লাভবান হয়েছে কিন্তু আমাদের দেশের ইনভেস্টররা, আমাদের দেশের জনগণ। বিকজ আজকে লিস্টেড কোম্পানির স্টক কিনছেন যারা, শেয়ার কিনছেন যারা, তাদের কিন্তু জানা উচিত যে এখানে কি আছে, এবং সেই ট্রান্সপারেন্সি আনার জন্য আমরা যারা অডিট করি, আমি তো চার্টার অ্যাকাউন্টেন্টই বটে, যদিও প্র্যাকটিসে আছি, প্র্যাকটিসে নেই, আমি জব করছি, প্র্যাকটিসিং চার্টার অ্যাকাউন্টেন্ট যারা আছেন, তারা কিন্তু আগের থেকে অনেক বেশি কসাস, এবং আমরা যারা দেখি যে এবং আগের থেকে রিপোর্টিং স্ট্যান্ডার্ড ভালো হচ্ছে। বাট স্কাই ইজ দি লিমিট, আরও কাজ করতে হবে। আমাদের দেশ খুব বেশি আগায় না, আমাদের প্রফেশনগুলো 1973 একটা প্রতিষ্ঠান, সি ইনস্টিটিউট, আমরা দেখি যে 150-200 বছরের পুরনো ইনস্টিটিউট এভাবে কাজ করে। সো আমাদের যে স্কোপগুলো আসছে, গভর্নমেন্ট কিন্তু সুযোগ দিয়েছেন যে নিজেদেরকে রেকটিফাই করা, নিজেদেরকে আরও ইমপ্রুভ করা এবং ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউট করা। তো সেই জায়গায় আমি মনে করছি যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা আরও কার্যকরী ভূমিকা রাখবে। এর বাইরে আপনার আগের কোশ্চেন থেকে আমি একটু সাপ্লিমেন্ট করি। দেখুন, আগে এক সময় ছিল যে আপনার কর্পোরেট গভর্নেন্স অডিটটা ছিল না। এটা আসায় কি সুবিধা হয়েছে, একটা অর্গানাইজেশনের ডিসিশন নেওয়া হচ্ছে সুপ্রিম অথরিটি বোর্ড অফ ডিরেক্টরস, বিওডি যেটা আমরা বলি। এখানে দেখেন যে সেই বিওডির অ্যাকাউন্টেবিলিটি কিভাবে আছে। বিওডির ডাইরেক্টরদের একটা ওপিনিয়ন থাকবে, ম্যানেজিং ডিরেক্টর ওনার একটা স্টেটমেন্ট দিবেন, চেয়ারম্যান একটা স্টেটমেন্ট দিবেন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলো মানছেন কিনা। এবং আমি মনে করি যে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনে নতুন করে ইনক্লুশন হওয়া উচিত যে কস্ট অডিটটাও মেনটেন করা হচ্ছে কিনা, এবং কস্ট অডিট রেকর্ড রুলগুলো মেনটেন করা হচ্ছে কিনা, যেসব সেক্টরে অলরেডি কোম্পানি একটা বলা আছে। এর বাইরেও ম্যাসিভলি মনে করি যে প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি যারা আছেন, তাদের জন্য তো ম্যান্ডেটরি, বাট স্পেশালি লিস্টেড কোম্পানিগুলোর জন্য কস্ট অডিটটা ম্যান্ডেটরি করা উচিত। এবং সেটা করতে গেলে কিন্তু কর্পোরেট গভর্নেন্সটা আরও এনশিওর হবে। আমরা এর ভিতরে দেখেছি যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, এমএনসি কোম্পানিগুলো এবং লোকাল কোম্পানিগুলো দেখি ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে কিন্তু অনেক ধরনের সূক্ষ্ম এবং স্থূল কারচুপি করে থাকেন।
তো সেই জায়গাতে কিন্তু একটা নতুন এডিশন আসছে, আমরা দেখেছি যে ট্রান্সফার প্রাইসিংটা অডিটেড হতে হবে। সেখানে আপনার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বোথ ইনস্টিটিউট ক্যান অডিট। এটা একটা নতুন আমার ধারণা, এবং সেই সব টুলস এবং টেকনিকগুলো অ্যাপ্লাই করে কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডটা বাড়াতে হবে, যাতে করে আপনি যে কোশ্চেনটা করছেন যে রিপোর্টিং স্ট্যান্ডার্ড এবং ট্রান্সপারেন্সিটা আরও এনহ্যান্স করা যাবে বলে আমি বিশ্বাস করি। তাহলে এই মুহূর্তে আপনি দীর্ঘমেয়াদে মধ্যমেয়াদে বাজারকে কেমন দেখছেন আসলে? দেখুন, খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন, বিকজ আজ থেকে 1-1.5 বছর আগে যখন আপনার সঙ্গে এই কথা বলতাম, তখন অত কনফিডেন্টলি বলতাম না। বিশ্বাসটা ছিল, আমাদের অ্যানালাইসিস, আমাদের প্রজ্ঞা জ্ঞান বলে যে এই মার্কেট ভালো হওয়ার কথা, বিকজ গভর্নমেন্ট চাচ্ছেন, রেগুলেটর চাচ্ছেন যে মার্কেট আবার 2010-এর মতো খুব বাবল হবে, ওটা চাচ্ছেন না, বাট মার্কেটে স্টেবল থাকবেন এবং মার্কেটে যারা থাকবেন তারা যেন লুজার না হন, এবং ফান্ডামেন্টাল বেস এবং যেসব পটেনশিয়াল সেক্টর আছে সেই সব সেক্টরটাই গ্রো করবে। আমরা দেখেছি যে সারা ওয়েব বিজনেস অ্যানালাইসিস করে আমরা দেখি যে কিছু কিছু এফিসিয়েন্ট মার্কেটেও কিন্তু কিছু গ্যাম্বলিং হবে, এটাকে আপনি বন্ধ করতে পারবেন না সার্টেন লেভেল, যতটুকু মিনিমাইজ করা যায়। বাট এই সব কিছু চিন্তা করে আমি দেখছি যে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের জন্য এই মার্কেটটা এখন সবচেয়ে পটেনশিয়াল, এবং এই মার্কেটে যদি শর্ট টার্মটা একটু কম ইনভেস্ট করে দেখে শুনে এবং রিয়েল মেরিটস অফ দ্য স্ক্রিপ্ট দেখে যদি মিড টার্ম এবং লং টার্ম ইনভেস্টমেন্টে যাওয়া যায়, আজকে এমন এমন স্ক্রিপ্ট আছে যে কোনো কারণ নেই যে এটা পার ভ্যালুতে আছে অথবা পার ভ্যালুর কমে আছে। সো সবগুলোকে আমি বলছি না, কিছু কিছু স্ক্রিপ্টের কিন্তু বেসিকটা সমস্যা আছে আমরা জানি, বাট এখান থেকে সর্ট আউট করতে হবে। আপনাকে জানতে হবে যে কোন স্ক্রিপ্টগুলোর পটেনশিয়াল কেমন, ফিউচার ইপিএস কেমন, এই ফিউচার ইপিএস দেখে, বিজনেস এক্সপানশন দেখে, ওই সেক্টরের সেক্টরাল গ্রোথ দেখে, মার্কেট পটেনশিয়াল দেখে, এক্সপোর্ট দেখে, এবং ওভারঅল ইকোনমিক ম্যাক্রো যত ইন্ডিকেটর আছে এগুলোকে লিঙ্ক আপ করে যদি আমরা একটু চিন্তা করে ইনভেস্ট করি, আমার মনে হয় যে এখান থেকে একটা ভালো রকম গেইন করার সম্ভাবনা আছে। আমরা সেটাই প্রত্যাশা করি। আচ্ছা, আমরা জানি যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ছাড়া বেশিরভাগের কি ইয়ার এন্ডিং কিন্তু জুনে, তো এই বিষয়টা আসলে বাজারে কেমন ইম্প্যাক্ট ফেলছে আসলে? এটা আপনি অত্যন্ত ভালো বলেছেন। দেখেন, প্রত্যেক বছরে আমরা দেখতাম যে ডিসেম্বর মাস আসা মানেই হচ্ছে যে একটা সার্টেন লিস্টেড কোম্পানির কিন্তু ছিল যেটা যারা হচ্ছে যে ডিসেম্বর এন্ডিং ছিল, তখন হচ্ছে তাদের প্রফিট রিয়ালাইজেশন, বিভিন্ন ধরনের ইয়ার এন্ডিং অ্যাক্টিভিটিসের কারণে স্টক মার্কেটে ইম্প্যাক্ট পড়তো, এবং অনেক ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। শেয়ার সেলের একটা ইস্যু থাকতো, অ্যাডজাস্টমেন্ট ইস্যু থাকতো। বাট আমরা এখানে একটা বলবো যে বর্তমান গভর্নমেন্টকে আমরা সাধুবাদ জানাই যে যেসব কোম্পানিগুলো স্পেশালি ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের প্যারেন্ট কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ার ফলো করবেন, বাট লিস্টেড কোম্পানি যেগুলো লোকাল কোম্পানিজ, দে হ্যাভ টু ফলো দ্য জুলাই জুন ফাইন্যান্সিয়াল ইয়ার, যেটা আগে জুলাই জুনও ছিল, আবার কিছু কিছু কোম্পানির হচ্ছে অক্টোবর সেপ্টেম্বর ছিল, এবং কিছু কোম্পানির কিন্তু জানুয়ারি ডিসেম্বর ছিল, এই সংখ্যাটাই বেশি ছিল। বাট এখন সবগুলো কোম্পানির ইউনিফর্ম ফাইন্যান্সিয়াল ইয়ার হয়েছে জুলাই টু জুন। সো এই যে ডিসেম্বর এন্ডের যে আনস্টেবিলিটি হওয়ার সম্ভাবনা ছিল গত কয়েক বছরে আমরা দেখেছি, সেই জায়গাতে এবার অনেক ভালো জায়গা আছে আমি বিশ্বাস করি, এবং আগামী জুন মাসে যে হয়তো আমরা দেখব যে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল গ্রোথটাও আর একটু ভালো রিফ্লেকশন হবে, এবং ওভারঅল মার্কেটের একটা সিনার্জি থাকবে। আমরা সেটার প্রত্যাশা করি। আচ্ছা, একটা জিনিস জানতে চাই একদম শেষ পর্যায়ে, আমরা যে ডিসেম্বর আসলে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট আমরা দেখতাম, এইবারের প্রেক্ষাপটটা আপনার কাছে কেমন লাগছে আসলে? এবারের ডিসেম্বরে কিন্তু অ্যাডজাস্টমেন্ট এরকম হবে না, আমি যেটা আগেই বললাম, না হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। কারণ হচ্ছে যে শুধুমাত্র মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আমাদের স্টক মার্কেটে লিস্টেড সংখ্যা খুবই কম, আর ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আমরা জানি যে এগুলো তো তাদের রুল ফলো করবে ব্যাংকের, কিন্তু আদার দেন যে আপনার ম্যাক্সিমাম লিস্টেড কোম্পানি সেগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার জুন এন্ডিং, সো ডিসেম্বরের জন্য খুব বেশি এখানে প্রভাব পড়ার সম্ভাবনা আমি দেখছি না। এখন বিনিয়োগকারীদের জন্য কি সাজেশন থাকবে? বিনিয়োগকারীদের জন্য যে সাজেশনটা দেই, আমি খুব একটা চেঞ্জ করব না, একই সাজেশনে বলি যেটা আমিও ফলো করে থাকি, সেটা হচ্ছে আপনি অলওয়েজ হচ্ছে আপনার সারপ্লাস ফান্ড নিয়ে মার্কেটে আসেন, আপনার একদম নিঃস্ব হয়ে, আপনার সর্বশান্ত হয়ে যে অ্যামাউন্টটা আপনি পাবেন সবকিছু সেইটা নিয়ে আসেন না। বিকজ আমরা জানি সারপ্লাস একটা ফর্মুলা আছে যে প্রপার্টি সার্কেলে বলে যে ইউ শুড গেট সাম সারপ্লাস, আপনি প্রতিদিন যে আয় করছেন সেখান থেকে খরচ করে যে টাকা সারপ্লাস থাকবে এটা জমান, একটা জমানোর জায়গায় যাক, সেই জমানো অ্যামাউন্ট থেকে আপনি দেখে শুনে লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, মিড টার্ম ইনভেস্টমেন্ট করেন। এবং আমার পরামর্শ হচ্ছে 2017, এখানে 7 সংখ্যাটা আছে, আমরা সবসময় লাকি আনলাকি কথাটা বলি, যে কোনোভাবেই হোক গভর্নমেন্টের আশা আমাদের ইকোনমিক স্টেবিলিটি, আমাদের অ্যাজ এ বাংলাদেশ মিড ইনকাম গ্রুপে চলে গেছে, এবং আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ভালো হচ্ছে, আমাদের কোম্পানির স্টেক হোল্ডাররা আগের থেকে অনেক সচেতন, আমাদের কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনটা কন্টেম্পোরারি হচ্ছে, রেগুলেটররা আগের থেকে সিরিয়াস। তো এই জায়গাতে এসে যদি ইনভেস্টররা তাদের ধৈর্য ধরে প্রপারলি দেখে শুনে
নিজে না বুঝলে যিনি বুঝেন তার কাছে হেল্প নেওয়ার জন্য আছে অনেক মার্কেট মিডিয়ারি আছেন, যেমন আপনার মার্চেন্ট ব্যাংক আছে, ব্রোকার আছে, তাদের কাছে নলেজ শেয়ার করে ভালোভাবে ইনভেস্ট করবে এবং 2017 ইয়ারটা তাদের জন্য বেস্ট ইয়ার হবে, এটা বলে আমি আশা করি। আমরা সেটাই প্রত্যাশা করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রহমান রানু। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও করণের কথা বলছিলেন সুপারস্টার গ্রুপের সিএফও এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শফিকুল আলম। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি। দুপুর 1:30 আবারও ফিরে আসবে কিছু বিজনেস আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।